নমস্কার। আজ আমি পাঠ করে শোনাচ্ছি সমাপ্তির পূর্ণতা এই গল্পটি। এই গল্পের ৩য় পর্ব তোমাদের পাঠ করে শোনাবো। কলমে আছেন নূরজাহানার তিথি। এই গল্পের ৩য় পর্ব তোমাদেরকে শোনাবো। অসাধারণ এক গল্প, যা তোমাদের শুনে ভালো লাগবে এবং এই গল্পের ৩য় পর্ব আরো ইন্টারেস্টিং। শুনতে থাকো মন দিয়ে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছিল। ইভান বুঝতে পারছে না রিমুকে সে কিভাবে বলে বোঝাবে। এর মধ্যেই তার মা বলে ওঠে, তোমরা সবাই একটু থামো। ছোট বৌমা, তুমি আমাদের এ বিষয়ে জানাওনি কেন? শাশুড়ির কথায় রিমু চুপ করে গেলেও মনে মনে যে খুশি, তা তার হাবভাবে লক্ষণীয়। অদ্রি লম্বা শ্বাস নেয়, তারপর বলে, মা, ডাক্তার আমাকে সরাসরি বলেনি যে আমি মা হতে পারবো না। ডাক্তার বলেছে আমার বাম ফিলোপিয়ান টিউবে সিস্ট আছে এবং সেটা অপসারণ সম্ভব নিয়মিত মেডিকেশনের মাধ্যমে। আমি ৯ মাস যাবৎ মেডিসিন নিচ্ছি এবং আজকে ডাক্তার বলেছে আর ৩ মাস পর আমি বেবি কনসেপ্ট করতে পারবো। তবে আরো কয়েক মাস যদি অপেক্ষা করি তবে ভালো। আপনাদের বলিনি যাতে আপনারা টেনশন না করেন, তার জন্য আমি সরি। অড্রি কথাটা বলে চুপ হয়ে যায়। বিভান যেন অড্রির কথায় নিজের জ্ঞান ফিরে পায়, কারণ তার মনে ভয় ছিল যদি তার মা অড্রিকে ছেড়ে দিতে বলে। সে তো অড্রিকে ভালোবাসে। তার মনে অড্রির জায়গা, অড্রির আর মায়ের জায়গার মা। অদ্রির কথায় তার শাশুড়ি আর কিছু বলে না, তবে রিমু তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে রাগে কটমট করছে। আর অদ্রি সেই হাব ভাব দেখে মনে মনে আওড়ায়, তুমি চলো ডালে ডালে তো আমি চলি পাতায় পাতায়। এরপর মনে মনেই বলে ওঠে, রিমু ভাবি, আপনার প্রতিটা চালের জন্য আমার কাছে তা কাটার জন্য চাল রেডি। সেই দেখি আর কি করতে পারেন। অড্রির শাশুড়ি তার বড় ছেলে ও বউকে বলে, তোমরা না হয় এ বাড়িতে চলে এসো যতদিন না পর্যন্ত বৌমার ডেলিভারি হয়। রিমু তো মহা খুশি, অত্যন্ত, তার মুখ দেখে তাই মনে হচ্ছে। রিমু খুশিতে ডগমগ হয়ে কিছু বলতে নিবে, তার আগে ইভান বলে, না না মা, আমরা আসবো না। রিমু তো আলাদা বাসা নিয়েছে নিজের মতো করে থাকতে, আর অদ্রির সাথে ওর জমে না বলে। তাছাড়া সত্যি বলতে রিমু এমনিতে অদ্রির সাথে বিয়ের পর থেকে ভালোভাবে কথা বলেনি, আর এখন তো রিমু অদ্রিকে প্রতিনিয়ত কথা শোনাতে ছাড়বে দিবে না। আমি তো রিমুকে চিনি, সে এখানে আসলে পরিবারে অশান্তি ছাড়া আর কিছুই হবে না। রিমু সারাদিন বসে থাকবে অদ্রির দোষ খুঁজে বের করতে। আমি চাই না আমার বউয়ের জন্য আমার ছোট ভাইয়ের সংসার সমস্যা হোক। আমার মাকে তো আমি আমার সাথে রাখতে পারিনি আমার বউয়ের জন্যই। সেখানে যখন আমার মা তার ছোট ছেলে ও ছোট ছেলের বউয়ের সাথে ভালো আছে, তাহলে সেই সংসারে ঝামেলা হোক আমি চাই না। রিমু নাকের পাটা ফুলিয়ে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান রিমুর রক্তচক্ষু দেখেও কোনো প্রতিক্রিয়া করল না। রিমু প্রত্যুত্তরে কিছু বলতে নিবে, তার আগে ইভান রিমুকে চুপ করিয়ে দিয়ে বলল, তোমার কোনো কথা এখন শুনতে চাই না। এখন বাসায় চলো, বাসায় গিয়ে তোমার কথা শুনবো। রিমু বসা থেকে উঠে রাগে গজগজ করতে করতে সদর দরজার বাইরে চলে যায়। বিভানের মা রিমুকে আটকাতে চেয়েছিল, কিন্তু তার আগেই ইভান তাকে ইশারায় মানা করে দেয়। অদ্রিতের ভাসুরকে ধন্যবাদ জানায় তার জন্য, রিমু ভাবিকে বোঝানোর জন্য। ইভান তার মা ও ভাই বউয়ের উদ্দেশ্যে বলে, তোমরা হয়তো ভাবছো আমি আমার বউয়ের কথায় উঠে বসি, তাই বাড়ির ছেলে ভিন্ন বাসা নিয়ে থাকছি, কিন্তু না, আমি ভিন্ন বাসা নিয়ে থাকছি কারণ রিমুর কারণে সংসারে অনেক মনোমালিন্য সৃষ্টি হবে, তাই আমি ওর আলাদা বাসা নেওয়ার ব্যাপারে রাজি হয়েছি। আমার মাকে তো আমি বউয়ের কাছে শান্তিতে রাখতে পারলাম না, তাই যদি আমার মা ছোট ছেলের বউয়ের কাছে মায়ের মর্যাদা পায়, তাহলে কেন আমি বাধা সৃষ্টি করব? আমার মা আর এক ছেলের বউয়ের কাছে তো সুখে থাকবে। কথাগুলো বলে ইভান মলিন হেসে ছেলেকে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। বিয়ের ৩ বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে অত্রির ও ইভানের। রিমু ভাবির সাথে ওই দিনের পর আজ ৩ মাস পেরিয়ে গেছে। ৩ মাস পূর্ণ হবার পরেই শাশুড়ি অদ্রিকে বলেছে বাচ্চা নেওয়ার কথা। যখন চতুর্থ মাসে পড়লেও তাও পিরিয়ড মিস হয়নি, মানে প্রেগনেন্ট না। শাশুড়ি তো হতাশায় ডুবে গেছে, আর এদিকে শিমু ও রিমু প্রায় প্রতিদিনই খবর রাখে। শিমু ও রিমু বিমানের মায়ের কানে এবার অত্রিকে ডিভোর্স দেওয়ার কথা তোলে।
বিভানের মা আরো ১ মাস অপেক্ষা করার কথা বলে। রিমু যেদিন সবাইকে সব জানিয়েছেন সেদিন পর ৫ দিন কেটে গেছে। আর বিভানের মা অপেক্ষা করবেন না। তার মানে এটাই ঢোকানো হয়েছে যে অদ্রির আর বাচ্চা হবে না। বিভান তার মাকে অনেক বুঝিয়েছে যে অদ্রির এতে কোনো দোষ নেই। বিভান যেহেতু এটুকু সময় অপেক্ষা করতে পেরেছে তো সে আরো অপেক্ষা করতে পারবে। এদিকে শিমু অত্রির শাশুড়ির কাছে এসে তার হাতে ডিভোর্স পেপার দেয়, বলে এটাতে অত্রি ও বিভানের সাইন নিয়ে নিতে। শিমুর সাথে এটাও বলেছে সে এখনো বিভানকে বিয়ে করতে রাজি। বিভান তার মাকে বুঝতে পারেনি, আর অত্রিকে সে বলেছে যেন একটু সহ্য করে, কারণ বয়সে মাকে একা রেখে সে অদ্রিকে নিয়ে চলে যেতে পারবে না। অদ্রি বিনিময়ে হাসি দেয়। অদ্রি মনে বিভানের জন্য ভালোবাসা আরো বেড়ে যায়। যখন বিভান তার মাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি হয় না, তখন শিমুর প্ররোচনার শিকার হয়ে অদ্রির শাশুড়ি অদ্রির কাছে ডিভোর্স পেপার দেয়। অদ্রি সেদিন হতভম্বের মতো তাকিয়েছিল শাশুড়ির মুখের দিকে। তারপর একটা রহস্যময় হাসি দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে নিজের রুমে গিয়ে বিমানের জন্য একটা চিঠি লিখে বাড়ি থেকে বের হয়ে যায়। চিঠির হাতে বিমানের নিজের রুমে ফ্লোরে বসে আছে। বিমান একটু আগেই বাড়িতে এসেছে, আর এসেই ড্রয়িং রুমে রিমু ভাবি আর ছোট বোনকে দেখে কিছুটা অবাক হয়ে, তবে অদ্রি না দেখে তার কেমন যেন সন্দেহ লাগছিল। তাই তড়িঘড়ি করে নিজের রুমে আসে। নিজের রুমে এসেও অদ্রিকে না দেখে সে ওয়াশরুমেও ব্যালকনিতেও দেখে, তাও পায় না। সে ভয় পেয়ে যায় কিছুটা। এরপর ড্রেসিং টেবিলের পারফিউমের বোতল দিয়ে চাপা দেওয়া কাগজ দেখতে পায়, কিন্তু সেটা খুলে দেখে সেটা একটা চিঠি। বিমান পড়তে শুরু করে চিঠিটা। প্রিয় অর্ধাঙ্গ, আমাকে বাড়িতে সব জায়গায় খুঁজে না পেয়ে এখন তুমি নিশ্চয়ই ভয় পেয়ে আছো। আমি চলে যাচ্ছি। তোমার সাথে জীবনের শেষ সময় পর্যন্ত হয়তো আমি থাকতে পারবো না। আমার জায়গা দখল করে নেবে অন্য কেউ। আজ মা আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলেছে। অনেকদিন যাবৎ ইনডাইরেক্টলি ডিভোর্স কথাই আমাকে বোঝাতো, তবে আজকে ডিভোর্স পেপার সামনে এনেই দিয়েছে। আমি তো অপয়া মেয়ে যে তার ছেলেকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। মা নিশ্চয়ই তোমার জন্য কোনো মেয়ে দেখে রেখেছে, তাই আজ আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলল। তোমার জীবনে আমার পথযাত্রা হয়তো এটুকুই ছিল। যেহেতু যাচ্ছি, তাই তোমাকে কিছু কথা বলে যাই। তোমার বড় ভাবি রিমু তার ছোট বোনকে প্রায় আমাদের বাড়িতে পাঠাতো। আমি আমার জবে জয়েন করার পর থেকেই শিমু এ বাড়িতে আনাগোনা বেড়ে গেছে। তাজের খালা আমাকে বলেছে, শিমু যেদিনই আসে মাকে নিয়ে নাকি মায়ের বসার রুমে দরজা বন্ধ করে কথা বলে। আমাদের বিয়ের ২ বছর পূর্ণ হওয়ার ২ মাস আগে থেকে মা আমাকে বাচ্চা নেওয়ার কথা বলেই যাচ্ছে। বিয়ের আগে তোমাকে কথা দিয়েছিলাম তোমার মাকে নিজের মা মনে করব। আল্লাহর রহমতে ওই কথাই আমি রাখতে পেরেছি। ভবিষ্যতেও যেন আমি ওই কথা রাখতে পারি। তাই আজ আমার এই সিদ্ধান্ত। আমি কিন্তু চাইলে পারতাম উচ্চবাক্য করতে। এতদিন চিকিৎসা নেওয়ার পর ডাক্তার বলেছে আমি সুস্থ। রিমু ভাবির তো আমাকে প্রথম থেকেই পছন্দ না। সে তো তার ছোট বোনের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিল। মা হয়তো এখন তোমার সাথে রিমুর বিয়ে ঠিক করবে। তোমারও যদি আমাকে নিয়ে অভিযোগ থাকে তাহলে সাইন করে দিও ডিভোর্স পেপারে। ৩ মাস পর ডিভোর্স হয়ে যাবে। কথায় আছে না, খাঁচার পাখি মুক্ত করে দেখো সে উড়ে চলে যায় কিনা। তোমার কাছে আবার দিন শেষে ফিরে আসে। যদি দিন শেষে তোমার খাঁচায় আবার ফিরে আসে, তাহলে ভেবে নিও সে তোমার পোষ মেনেছে। ঠিক তেমনি তোমাকে আমি খাঁচা থেকে মুক্ত করলাম। এখন তোমার পালা। ইতি তোমার অর্ধাঙ্গিনী। বিমানের চোখ থেকে দুপোটা অশ্রু গড়িয়ে পড়ে। কিছুক্ষণ থম মেরে ফ্লোরে বসে থাকে। এরপর ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ড্রয়িং রুমে যেয়ে মাকে জিজ্ঞেস করে, মা অদ্রি কোথায়? বিমানের মা চুপ করে আছে ছেলের কথা শুনে। রিমু মুখ খুলবে কিছু বলার জন্য, তার আগেই বিমান তার ভাবির দিকে হাত দিয়ে চুপ করতে বলে। বলো না মা, অদ্রি কই? তোমরা কি করেছো যে অদ্রি বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে? বিমানের মা কিছুটা অবাক হলেও রিমু ও শিমুর মুখ দেখে মনে হচ্ছে তারা কিছুটা ভয় পাচ্ছে। বিমানের মা এবার এলো। অদ্রি কেন চলে গিয়েছে সেটা অদ্রিকে জিজ্ঞেস করো। শিমু কথার মাঝে ফোড়ন কেটে বলে, তোমার বউ কেন চলে গিয়েছে তা আমরা কি করে জানবো? যাওয়ার আগে এই দেখো ডিভোর্স পেপার সাইন করে দিয়ে গেছে। এসব মেয়েদের আমার খুব জানা আছে। এরা নিঃস্বার্থ হাসিল না হলে সবকিছু করতে পারে।
যখন দেখলো নিজে বাচ্চা জন্ম দিতে পারছে না, তখনই নিজের থেকে কেটে পড়ল, যাতে সব দোষ আমাদের ওপর পড়ে। রিমু সেই নিজের বোনের কথায় তাল মিলিয়ে বলে, অদ্রি ইচ্ছে করেই এতদিন সমস্যার কথা জানায়নি, যাতে সে তোমাকে আরো বশ করে রাখতে পারে। এই মেয়েটাকে আমার প্রথম থেকে ভালো লাগতো না। এই মেয়ে যে সুবিধার না তা বোঝাই যাচ্ছিল। আজকে মা একটু কথা শোনাতে ডিভোর্স পেপারে সাইন করে চলে গেল। অন্যান্য মেয়েদের দেখো মাটি কামড়ে শ্বশুরবাড়িতে পড়ে থাকে, আর এই মেয়ের দেমাগে যেন মাটিতে পা পড়ে না। বিমান চোখ বন্ধ করে এতক্ষণ শুনল, এরপর সামনেরটি টেবিলে কিছুটা জোরে লাথি দিয়ে সরায়। এতে সোফায় বসে থাকা তিনজন হকচকিয়ে যায়। বিমান তার ভাবিকে উদ্দেশ্য করে বলে, ভাবি, আপনি আমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ হিসেবে আমি আপনাকে সম্মান করি। আপনার সাথে আমার সম্পর্ক শুধু দেবর ভাবি, এর থেকে বেশি কিছু না। পূর্বে ছিল আর না পরবর্তীতে হবে। আমি যেমন আপনারও ভাইয়ের সম্পর্কের মধ্যে নাক গলাই না, ঠিক আপনার কাছ থেকে আমি এটাই আশা করব আপনি আমার আর অদ্রির সম্পর্কে নাক গলাবেন না। রিমুর মুখ অপমানে থমথমে যায়। এবার বিমান শিমুকে উদ্দেশ্য করে বলে, শিমু, তুমি কি করেছো সেটা আমি পুরোপুরি না জানলেও আন্দাজ করতে পারি। তোমার বোন যখন আমাদের বাড়ি ছেড়ে আমার ভাইকে নিয়ে ভিন্ন হয়ে গেল, সেখানে তোমার কি এই বাড়িতে প্রতিনিয়ত আসাটা মানায় না? এটা তো বেমানান দেখায়, তাই না? কিন্তু তোমার কাছে কি বেমানান লেগেছে? না, তোমার বোন এই বাড়িতে না থাকা সত্ত্বেও তোমার যাতায়াত ছিল। যেখানে তোমার বোন এই বাড়িতে থাকা অবস্থায় তুমি এই বাড়িতে আসলে, তোমার বোন ব্যতীত এসে আমার মায়ের সাথে কথা বলতে তার রুমের দরজা বন্ধ করে রাখো। যেখানে তোমার বড় বোনের আর আমার মায়ের প্রতি কোনো দয়া মায়া নেই, সেখানে তোমার এত দয়া মায়া দেখানোটা কি এমন হয়ে যায় না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি? শিমুকে এভাবে কথা শোনাতে রিমু ক্ষেপে ওঠে। বিভান, তুমি কিন্তু আমার বোনকে অপমান করছো। তোমার বউ চলে গেলে আমার বোনের কি দোষ? শিমু কি বলেছে তোমার বউকে চলে যেতে? তোমার বউ সারাদিন বাইরে বাইরে থাকে, সে তোমার মাকে সময় দিতে পারে না। মা সারাদিন বাসায় একলা থাকে, তাই শিমু এসে তার সাথে একটু সময় কাটায়। বিভান তার ভাবির কথায় তাচ্ছিল্যের হাসে। এরপর বলে, আসলে কি সময় কাটায় আসে, নাকি আসে আমার অত্রির নামের মায়ের কানে কিছু বলতে? যাই হোক, আপনাদের বলে আমার লাভ নেই। আপনি আমার বড় ভাইয়ের বউ আর আপনার বোন আমার বড় ভাইয়ের শালী। আপনাদের সাথে আমার সম্পর্ক এতটুকুই। এবার বিভানের মাকে নরম ও ব্যথিত সুরে বলে, মা, অদ্রি কোনোদিন তোমাকে শাশুড়ি ভেবে দেখেনি, সে তোমাকে নিজের মায়ের মতো দেখেছে। তুমি কি বলতে পারবে অদ্রি তোমার সাথে কোনোদিনও উচ্চস্বরে কথা বলেছে বা তোমার কথার কোনোদিনও খারাপ জবাব দিয়েছে? অদ্রি সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা কাজ করে অফিসে। ওদের অফিসে কেউ বসে বসে বেতন পায় না। সকালে যাতে তোমার কষ্ট না হয় তাই অফিসে যাওয়ার আগে রান্না শেষ করে যায়। অদ্রি যাওয়ার পর তো কাজের বুয়াই আসে। এরপর সারাদিন ক্লান্ত হয়ে এসে রাতের বেলা আবার রান্না করে। এটা বলবা না যে তুমি অদ্রিকে সাহায্য করো না। তুমিও রাতের বেলা অদ্রিকে সাহায্য করো। সত্যি বলতে অদ্রি থাকাতেই আমি তোমার ও অর্ধির মাঝে সামঞ্জস্যতা বজায় রাখতে পেরেছি। তোমাকে এখন এসব কথা বলে হয়তো লাভ নেই, কারণ তোমাকে আর অর্ধির নামে যা বুঝিয়েছে তাতে তুমি ঠিক ভুল বিবেচনা করতে পারছো না। বিমান কথাগুলো শেষ করে আর সেখানে দাঁড়ায়নি, চলে গেছে বিমানের নিজের রুমে। বিমান হয়তো অর্চিকে খুঁজতে বের হতে পারে। যে স্বেচ্ছায় নিজেকে আড়াল করে তাকে শত খুঁজেও পাওয়া যায় না। আরো 2-3 দিন কেটে গেছে, বিমান এখন ঠিক সময় বাড়িতে আসে না। অদ্রি তাদের রুমটাকে যেভাবে রেখে গেছে সেভাবে বিমান রেখে দিয়েছে, আর কাউকে রুমের ভেতরে ঢুকতেও দেয়নি। সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, রাতেও বাড়ি থেকে খেয়ে আসে, তারপর বাসায় ফেরে। শিমু ও রিমু ইদানিং বিমানের মায়ের সাথে খুব ভালো ব্যবহার করছে। শিমু চায় বিমানের সাথে অদ্রির ডিভোর্সটা হওয়ার পর বিমানকে তার মায়ের মাধ্যমে বাধ্য করে বিয়েটা করতে, কিন্তু বিমান যে এখনো ডিভোর্স পেপারে সাইন করেনি। আর এদিকে অদ্রি ও বাড়িতে কি হচ্ছে, কে কার সাথে কি কথা বলছে সব শুনতে পাচ্ছে। অদ্রি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার আগে রিমু ইভানের রুমের ভিতরে কয়েকটা মাইক্রোচিপ লাগিয়েছে, গেস্ট রুমেও কয়েকটা লাগিয়েছে। ধরতে গেলে সব রুমেই মাইক্রোচিপ লাগানো। অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছে সে। শাশুড়িও নিজের রুমে এবং ড্রয়িং এ হিডেনে ক্যামেরা লাগানো আছে, সেই সাথে গেস্ট রুমেও একটা হিডেন ক্যামেরা লাগাচ্ছে।
অদ্রি তার নিজের বাবা-মার কাছেও যায়নি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। বিভানের কাছে দিনটা বিষাক্ত লাগছে, কারণ সারাদিন তাকে বাসায় থাকতে হবে। সকাল ৯টা বাজে, বিভান এখনো নাস্তার জন্য ডাইনিং এ যায়নি। ইভান তার ভাইকে কয়েকবার দরজার বাইরে থেকে ডেকে গেছে। ইভান আর বেশি জোর করে না। শেষে বিভানের মা আসে বিভানকে ডাকতে। বিভান বাধ্য হয়ে দরজা খুলতে। দরজা খোলার পর বিভানের মায়ের সাথে শিমুও রুমের ভিতরে প্রবেশ করে। শিমুকে নিজের রুমে দেখে বিভান বিরক্তিকর শব্দ উচ্চারণ করে। বিভানের মা বিভানকে বলে, দেখ বিভান, অদ্রি চলে গেছে। কোথায় গেছে তাও আমরা জানি না। তাছাড়া অদ্রি তো স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা কেউ তাকে বাড়ি ছাড়তে বলিনি। এখন তোর জীবনটা কিভাবে থেমে থাকবে? শিমু কথার মাঝে ব্যঙ্গ করে বলে, দেখো আবার কারোর সাথে চলে গেছে কিনা। যা মেয়ে বাবা, বাচ্চা তো হবে না, এখন কারো পেডে পার্টনার হতেই পারে সে। বিভান রিমুর বলা প্রতিটা শব্দের জন্য রাগে বিভানের শিমুর গালে সজোরে থাপ্পড় দিয়ে বসে। শিমু হতভম্বের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখগুলো গোল গোল করে। বিভানের মায়ের নিজেও অবাক হয়ে গেছে তার ছেলে এভাবে থাপ্পড় মারতে দেখে। বিভানের মা তার ছেলেকে বলে, বিভান, তুই এটা কি করলি? তুই শিমুকে থাপ্পড় দিলি কেন মা? তোমার সামনে সে ছেলের বউকে আজে বাজে খারাপ কথা বললো, তুমি তো শুনতে পাওনি? থাপ্পড়টা তো তোমার মারা উচিত। কিন্তু ভাবি ও তার বোন মিলে তোমার মাথা এমন ভাবে নষ্ট করেছে যে তুমি তাদের অন্যায় ও খারাপ কিছুই দেখছো না। কিন্তু আমার মাথাটা নষ্ট হয়নি, তাই আমি বিবেচনা করতে জানি কে ভুল কে ঠিক। বিভান তার মাকে কথাগুলো বলে নিজের রুমে বেরিয়ে যায়, বাড়ি থেকে বেরিয়ে যায়। আর শিমু এদিকে বিভানের মায়ের সামনে ন্যাকা কান্না জুড়ে দেয়। দেখলে আন্টি, তোমার ছেলেকে কিভাবে ওই মেয়ে তোমাকে ওকে বশ করে রেখেছে। আমাদের সত্য কথা এখন তোমার ছেলের কানে লাগে না। বিমানের মা শিমুকে সান্ত্বনা দিতে বলে, তুমি চিন্তা করো না শিমু, আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব। একদিন না একদিন বিমান নিজের ভুলটা বুঝতে পারবে। শিমু বিমানের মায়ের কথায় শয়তানে হাসি দেয়, যা বিমানের মায়ের অগোচরে রয়ে যায়। অদ্রি টিভি স্ক্রিনের সামনে উচ্চস্বরে হেসে ওঠে, আমি চলে গেছি এটাকে তোমাদের জয় ভাবছো? শিমু আর রিমু ভাবি, আমাকে এতটা হালকা ভেবে নেওয়া উচিত হয়নি তোমাদের। আমার স্বগতি করে বলে, আমি যেমন মরতে পারি তেমন মারতেও পারি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট ফর মাই নেক্সট স্টেপ। এর পরেরটুকু শুনলে তোমরা বুঝতে পারবে কি হয়েছিল, তোমরাই হতভম্ব হয়ে যাবে। গল্পটা অনেক সুন্দর, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ফিরে আসবে পরের পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।